শুভ বিকাল, সবাইকে স্বাগতম রাফসান জিজুতে। আজ অনেকদিন পর আসছি আপনাদের সাথে অন্য একটা বই নিয়ে কথা বলতে। আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটা আমি রিসেন্ট পড়া শেষ করলাম। নাম হচ্ছে সারশত, লিখেছেন বুদ্ধদেব গুহ। বইটা জীবনীমূলক বই, কিন্তু বইটি যখন আমি শুরু করেছিলাম পড়া তখন ধারণা ছিল না আসলে বইটি কেমন হবে। আমি জানতাম না যে কি জীবনীমূলক একটি বই, কিন্তু যতই আমি বইটি পড়েছি আমি মুগ্ধ হয়েছি। এমন এমন লেয়ারে লেয়ার ইনফরমেশনগুলো ছিল যেগুলো আমাকে অনেক বেশি চিন্তার দুয়ার খুলে দিয়েছে, অনেক বেশি নতুন করে ভাবতে শিখিয়েছে। বইটা নিয়ে কিছু বলার আগে আসলে আমি লেখককে নিয়ে কিছু বলতে চাই। আমি বইটা পড়ার পর অনলাইনে বেশ খোঁজাখুঁজি করলাম বইটা সম্পর্কে জানার জন্য, কিন্তু দেখলাম না বইটা সম্পর্কে তেমন রিভিউ বা কিছু আমি খুঁজে পেলাম না। হয়তো আরো খোঁজাখুঁজি করলে পাওয়া যেত। বইটি যখন লেখা হয়েছে তখন বুদ্ধদেব বাবু তার জীবনের শেষ দিকে হয়তো ছিলেন, আমি ঠিক জানি না, আমাকে আরেকটু রিসার্চ করতে হবে। তো যেটা আমি ফাইন্ড আউট করলাম যে বুদ্ধদেব বাবু তার পুরো জীবনটার বিভিন্ন অংশ এখানে ভিন্নভাবে বর্ণনা করেছেন। কিন্তু তার চেয়ে মজার বিষয়টা হচ্ছে যে সেই জীবনের অংশগুলোর সাথে তৎকালীন শিল্প, সাহিত্য, রাজনীতি, সমাজ, বিশেষ করে কালচারাল স্ট্রাকচার, এগুলো উঠে এসেছে। আমি যদি একটু ভেঙে বলি যে তৎকালীন পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্যের গতি প্রকৃতি, লেখক, সাহিত্যিক, কবি, এদের মনোভাব, তারা কিভাবে লিখতেন, তাদের লেখাগুলো কিভাবে ছাপা হতো, কি ধরনের বিষয় তাদের লেখার পেছনে কাজ করতো, আহ, এবং কি কবি এবং সাহিত্যিকদের প্রাত্যহিক জীবন, আহ, তাদের বাস্তব জীবনটা কেমন ছিল, কিভাবে তারা বিভিন্ন লেখার ইন্সপিরেশন পেতেন, ইভেন কি বুদ্ধদেব বাবু নিজে কিভাবে লিখতেন তার একটা ধারণা সেখানে আছে। আর একটা মজার বিষয় হচ্ছে যে বুদ্ধদেব গুহ সম্পর্কে যদি আমি একটু বলি যে উনি কিন্তু আসলে আসলে একজন খুবই সুন্দর এবং ভালো লেখক। বুদ্ধদেব গুহর বই বাংলাদেশের প্রায় প্রত্যেকই পড়ুয়া যারা আছে তাদের ঘরে আছে। মাধবরী বই কি তার লেখা। তো মাধবরী বইটি আমি পড়েছিলাম অনেক ছোট বয়সে। কিন্তু আমি দেখেছি যে এই বইটি এতই জনপ্রিয় এবং অনেকে বুদ্ধদেব বাবুকে ওই বইয়ের কারণেই চেনে। কিন্তু উনি আসলে আরো অনেক ধরনের বই লিখেছেন। তো ওনার বই লেখার মজার বিষয়টা হচ্ছে উনি জঙ্গল নিয়ে লিখতে পছন্দ করতেন। উনি নিজে শিকারী ছিলেন, বেশ ভালো খেলাধুলো করতেন, উচ্চশিক্ষিত ছিলেন এবং উনি কিন্তু আসলে লেখাটাকে ওনার পেশা হিসেবে নেন নাই। উনি নিজে ছিলেন একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টিং নিয়ে উনি কাজ করতেন এবং ওনার সুদীর্ঘ সোনালী একটা ক্যারিয়ার ছিল। তো উনি ওই প্রফেশনের মানুষ হয়ে খুব অল্প সময় পেতেন লেখালেখি করার। তো সেখানে একটা বর্ণনা এখানে উনি দিয়েছেন যে উনি বলেছেন যে আহ, আহ, 9টায় উনি অফিসে ঢুকতেন, রাত 9টায় বেরিয়ে যেতেন। এর মাঝে যেটুকু সময় পেতেন বা উইকেন্ডে যতটুকু সময় পেতেন ততটুকু তো উনি লিখতেন। উইকেন্ড ওনার ছিল একটা, উনি বললো যে শুধু রোববার দিনই ছুটিটা পেতাম, এছাড়া সপ্তাহে 6 দিনই কাজ করতে হতো। তো উনি এইভাবে বলেছেন যে আজ হয়তো কলকাতা, কাল বম্বে, কাল দিল্লি, এভাবে আমার চড়তে হতো। আহ, লেখকদের সাথে মেশার সময় তিনি খুব একটা পাননি, এটা উনি ক্লেম করেছেন। এবং উনি সারা জীবনে বলেছেন যে উনি আসলে লেখকদের সাথে এইভাবে আড্ডা মারা বা লেখার মেশার যে সুযোগটা তার খুব কম ছিল, এবং তার জন্য ওনার দুঃখবোধ আছে। তো এই বইটা আমি পড়ে যেটা বুঝলাম যে এটা হয়তো উনি কলাম হিসেবে বিভিন্ন পত্রিকায় লিখতেন। পরবর্তীতে সেগুলো সংকলিত হয়ে এটা বই হিসেবে প্রকাশিত হয়েছে। এটা আমি কিভাবে বুঝলাম, কারণ এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে আর একটা চ্যাপ্টারের লিঙ্কেজ আছে এবং উনি যেটা কলাম হিসেবে লিখতেন সেটার একটা প্রতিক্রিয়া পাঠকের কাছ থেকে উনি পেতেন এবং তার ফলশ্রুতিতে উনি আবার পরবর্তী কলামে সেটার একটা জবাব দেওয়ার চেষ্টা করতেন। তো এখানে উল্লেখযোগ্য একটা মজার বিষয় হচ্ছে যে আহ, সাহিত্য এবং কলা, এই জিনিসটা কিভাবে কাজ করে সমাজে এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে তার একটা প্রভাব এখানে উনি দেখাইছে। তার সাথে আর একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের অনেক বিখ্যাত কবি এবং সাহিত্যিক যাদের আমরা নামে চিনি, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, বিভিন্ন কবি যেমন শক্তি, আহ, আমাদের আরো যত ধরনের সুভাষ দত্ত, আহ, এই ধরনের যত কবিগুলো ছিল বা সাহিত্যগুলো ছিল, যেমন সমরেশ মজুমদার বা শীর্ষেন্দু, তাদের প্রত্যেকের আহ, আশা, এস্টাবলিশড হওয়া, এইসব জিনিসপত্র উনি বলেছেন, কিন্তু ওইভাবে ধরে ধরে না।
উনার জীবনের সাথে যখন যার সাথে যে অবস্থায় দেখা হয়েছে, যার উত্থান উনি যেভাবে দেখেছেন তাই তিনি ওখানে বলেছেন। যেমন উনি বলেছেন যে উনি কথার ফাঁকে, ফাঁকে উনি বলেছেন যে আ আ সুভাষ তো আমাদের সাথে সুভাষদার এইভাবে দেখা হলো বা শীর্ষেন্দুর সাথে আমার দেখা হচ্ছে এইভাবে। শীর্ষেন্দু মানুষ হিসেবে এমন। শীর্ষেন্দু এরকম লেখে কিন্তু শীর্ষেন্দু কিন্তু খুবই ধার্মিক এবং খুবই সুন্দরভাবে তার জীবনযাপন করেন এবং খুব গোছানো। আবার সমরেশ মজুমদার সম্পর্কে উনি লিখেছেন। সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে লিখেছেন। আরেকটা বিষয় যেটা আমরা জানি না যে কলকাতার বা সাহিত্যিক সমাজে আ তারা যে লিখতেন এত, তারা কিভাবে আসলে প্যাট্রোনাইজ হইতেন? আম কোন প্রকাশনী থেকে লেখাগুলো বের হতো? কাদের প্রভাবটা বেশি ছিল? প্রকাশনীগুলো লেখকদের সাথে কিরকম আচরণ করত? আম বা লেখা কিভাবে উঠত? খুব বিখ্যাত একটা পত্রিকা ছিল দেশ পত্রিকা। দেশ পত্রিকায় লেখা ছাপা হওয়া মানে আসলে আপনি সাহিত্য সমাজে এস্টাবলিশড হয়ে গেলেন। সে দেশ পত্রিকায় উনার লেখা খুব একটা উনি কখনোই প্রকাশ করতে পারেন না। এটা নিয়ে উনি আফসোস উনি বলেছেন। কেন দেশ পত্রিকায় ওনার লেখাটা প্রকাশিত হলো না বা কেন হচ্ছে অন্যদের, সেটার একটা ফলাফল উনি বলেছেন। উনি তবে একটা মজার বিষয় কি উনি বারবার বলেছেন যে উনার জনপ্রিয়তা আসলে পত্রিকায় প্রকাশিত লেখার মাধ্যমে নির্ধারিত হয় না। উনার যে পাঠিকা শ্রেণী আছে তারা বেশ আ সরব। আ স এটা প্রমাণ আমি নিজেও খুব অল্প বয়সে উনার লেখা করেছি এবং মোটামুটি বাংলা সাহিত্য নিয়ে যারা মোটামুটি পড়াশোনা করে তারা প্রত্যেকেই বুদ্ধদেব গুহর বই পড়েছে, তার লেখা সম্পর্কে তারা জানে বা জানতে চায় এবং তার লেখার মধ্যে একটা অদ্ভুত মাদকতা আছে। আপনি তার লেখা পড়ে বনজঙ্গলে হারিয়ে যেতে পারবেন। প্রেম, ভালোবাসা, বিরহ সবকিছুকে তিনি একত্রিত করেছেন। আপনি তার সাথে হাঁটতে পারবেন জঙ্গলের সেই আ আ অ পথে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বুদ্ধদেব বাবু কিন্তু তার লেখায় কাউকে ছাড় দেন নাই। উনি যাকে যেটা ফিল করেছে সেটা তিনি বলেছেন এবং এতটাই সুন্দর করে বলেছেন যে হয়তোবা শিক্ষিত মানুষটাই হয়েই বলে। আ আ যেমন আনন্দবাজার সম্পর্কে উনার বেশ ভালো কমেন্ট এখানে আছে। আনন্দবাজার পত্রিকা, আনন্দবাজারের সম্পাদক, আনন্দবাজারের বিভিন্ন পত্রিকার সম্পাদক, তাদের ভিতরের স্ট্রাকচার, তারা কিভাবে বাংলা সাহিত্যকে প্যাট্রোনাইজ করত, কিছু ক্ষেত্রে কন্ট্রোল করত, তারা কিভাবে বাংলা পাঠক সমাজের মনোভাবকে প্রভাবিত করত। সবকিছু উনি সেখানে বলেছেন এবং তৎকালীন আ পশ্চিমবঙ্গে যে বাম শাসন আছে সেটার একটা প্রভাব তিনি বলেছেন। ইন্দিরা গান্ধী নিয়ে ওনার একটা কমেন্ট আছে এখানে যে ইন্দিরা গান্ধীকে উনি আসলে কি নজরে দেখেন। আ তারপর ইমার্জেন্সির একটা বিষয় আছে। ভারতে যে ইমার্জেন্সি ছিল সেই ইমার্জেন্সির সময় তৎকালীন সাহিত্যিক সমাজের প্রভাবটা কেমন ছিল। তো মোটামুটি আপনি বলতে পারেন যে ওই দশক প্লাস ওই কালের একটা আ টাইমলাইন আপনি এখানে পাবেন এবং এত স্পষ্টভাষী, এত আ স্মুথলি উনি জিনিসগুলো বলেছেন যে আপনি মনে হয় আপনি হয়তো ওই সময়ে আছেন। তো এরকম মানে ভালো একটা বই কেন খুব একটা মানে হাইলাইট হলো না আমি জানি না। হয়তো হাইলাইট হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে, এদিকেও হইছে। কিন্তু আমার চোখে হয়তো পড়ে নাই। তো আমি মোটের উপর বইটা পড়ে খুবই মজা পেয়েছি এবং আমার মনে হয়েছে যে সাহিত্যিকরা এইভাবেই লেখা উচিত। আর উনি যে সুন্দরভাবে গুছিয়ে মানুষকে তার ভুলটা ঘুরিয়ে দিতে পারেন এবং সে সম্পর্কে সে কমেন্টটা করতে পারেন সেটা আসলে অসাধারণ। সেটা আপনারা না পড়লে বুঝবেন না। তো আমি সাজেস্ট করব যে এই বইটা আপনারা পড়েন। এই বইটা এখন বাংলাদেশে কোথাও থেকে প্রকাশিত হচ্ছে কিনা আমি জানি না। আপনারা নীলক্ষেতে খোঁজ নিয়ে দেখতে পারেন অথবা আপনি পিডিএফ নামিয়ে আ ই-বুকটা ট্যাবে পড়ে দেখতে পারেন। আরেকটা মজার বিষয় হচ্ছে যে বুদ্ধদেব বাবু কিন্তু প্রচুর মানে কি বলে আ সুন্দর লেখালেখিও করতেন, গানও গাইতেন। তো উনার গানের গলা ছিল আসলেই অনেক ভালো। উনি গান শিখেছেনও, খুব নিষ্ঠার সাথে শিখেছেন। উনি উনার কাজটাও খুব নিষ্ঠার সাথে করেছেন। আ তো গান নিয়ে উনার বেশ দুর্বলতা আছে। তো উনি বলতেন যে উনাকে কেউ যদি গানের রিকোয়েস্ট করতো উনি এটা মেনে নিতেন যে, "ঠিক আছে চলো তোমাকে আমি গান শোনাবো।" কিন্তু উনার ওয়াইফও কিন্তু খুব ভালো রবীন্দ্র সঙ্গীত শিল্পী ছিলেন এবং তৎকালীন শিল্পী সমাজেরও একটা প্রভাব সম্পর্কে উনি আলোচনা করেছেন। শুধু তাই নয়, উনি বিভিন্ন সম্পাদকের আ কোষ মানে কি বলে বংশ পরম্পরা, তাদের সামাজিক জীবন, ব্যক্তিগত জীবনকে যেভাবে তুলে ধরেছেন, যেমন শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে উনি খুবই সুন্দরভাবে বলেছেন যে, শক্তি চট্টোপাধ্যায় আসলে আমার মনে হয় যে 90s বা 80s বা 60s এ বাংলা সাহিত্যের এমন একটা কবি যে শক্তির কবিতা আ পড়লে আসলে এটা কবিতাই মনে হয়। মনে হয় যে কবিতার জন্মই হয়েছে শক্তি কবিতাকে লিখবে বলে। তো শক্তির সাথে উনার যে সম্পর্কটা ১ম দেখা বা শক্তির সাথে উনার বিভিন্ন পার্টিতে যে এনগেজমেন্টটা বা শক্তিকে নিয়ে যে মিথগুলা ছিল সেগুলোর যে রিফ্লেকশন গুলা সবই উনি প্রপারলি এখানে তুলে ধরেছেন। এবং কিছু, কিছু ক্ষেত্রে এত রসিকভাবে তুলে ধরেছেন যে আপনি আসলে পড়ে হাসবেনও। তো
আমি এই বইটা নিয়ে আসলে অনেক গুছিয়ে বলতে চেয়েছিলাম, কিন্তু আমি আসলে গুছিয়ে বলতে পারলাম না। যতটুকু আমার ফিলিংসটা হয়েছে আমি সেটাই বলছি। তবে আমার ইচ্ছা আছে আরেকটু গুছিয়ে ভেঙে বিভিন্নভাবে বলার। কারণ এটা আমাকে কেন কেন জানি মনে হয় যে এটা একটা ডকুমেন্টেড আ কি বলে রিভিউ হওয়া উচিত। আর উনি যে সময়কালের কথা বলছেন সেই সময়কালটাকে ফিল করা উচিত। তবে এই বইয়ে উনি একটা বড় কথা বলেছেন যেটা আমার খুব ভালো লাগছে যে আ লেখক কেমন লেখে এবং লেখকের মূল্য কি বা কে বড় লেখক, এটা আসলে ইনস্ট্যান্ট বোঝা যায় না। আপনি হয়তো কোনো একটা মুভি বানালেন, সেই মুভিতে কে কেমন অভিনয় করলো আপনি কিন্তু ইনস্ট্যান্ট বুঝতে পারবেন। যে হয় মুভিটা দেখলাম বা ১-২ বছর অভ্যস্ত হলেন। কিন্তু লেখকের লেখার মান বা লেখার ইমপ্যাক্ট বা লেখক কি বোঝাতে চেয়েছেন বা লেখক কেমন, সেটা কিন্তু আসলে খুব সহসাই আ আপনি বুঝতে পারবেন না। একটা দীর্ঘ সময় পর লেখকের লেখার ইমপ্যাক্ট বোঝা যায়। আর লেখক ইজ এ স্লো বার্ন থিং, রাইটিং ইজ এ স্লো বার্ন থিং। এটা অনেকদিন পরেই আপনি বুঝতে পারবেন যে লেখার মর্মটা কি। আর লেখার মাধ্যমে যে জিনিসটা ধরে রাখা যায় আমার মনে হয় না এখন পর্যন্ত অন্য কোনো মাধ্যমে সেরকম ইফেক্টলি ধরে রাখা যায়। কারণ এটা হচ্ছে সেই পুরোনো দিনের হারানো বাংলা গানের মতো যে আপনি অনেকদিন পর শুনছেন, আ ইয়ং এজে আপনার হয়তো ভালো লাগে নাই। কিন্তু যত আপনার বয়স বাড়বে, অনেকদিন পরে শুনবেন, বিভিন্ন প্রেক্ষাপটে শুনবেন, তখন আপনি ফিল করতে পারবেন যে আসলে সে কি বুঝিয়েছে আর এটার মর্মটা কি। তো আমি আশা করব সবাই এই বইটা পড়বেন। আপনাদেরও ধারণাটা আমাদের সাথে শেয়ার করবেন। আর আমি দেখি চেষ্টা করি যদি আমি গুছিয়ে কোনো কিছু ডকুমেন্ট ওয়েতে এটাকে আরো একটু ভালোভাবে বলতে পারি, তাহলে হয়তো আমিও একটু শান্তি পাবো। যাক, আ ভালো থাকবেন সবাই। রাফসান জার্নাল নামে আমার একটা পেজ আছে, সেটা আপনারা লাইক করতে পারেন। YouTube এ আছে। আর রাফসান রিভিউকে আপনারা আ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আমি চেষ্টা করব আবার কোনো একটা বই পড়ে এসে কিছু একটা বলতে। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন।